এই যে থামেন, আপনাকে বলতেছি একটু থামেন। কি কি ভাবতেছেন বাংলাদেশ জিতবে? জিতবে না, জিতবে না। এই বাংলাদেশ জিতবে না। নিউজিল্যান্ড আর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতবে না, জিতবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম্যাচের অগ্রিম প্রেডিকশনে। আচ্ছা, বলে রাখা ভালো, আমি এখন পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো প্রেডিকশন করেছি মোটামুটি সবগুলো প্রেডিকশনে একদম ব্যাটে বলে মিলে গেছে। মোটামুটি সবগুলো প্রেডিকশন হয়েছে। ইভেন নাও লাস্ট ম্যাচও আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও বলছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে অবশ্যই ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতছে। এর আগের ম্যাচও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে বলেছিলাম অস্ট্রেলিয়া জিতবে, অস্ট্রেলিয়া জিতছে। এর আগের ম্যাচও সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচে বলেছিলাম সাউথ আফ্রিকা জিতবে, সাউথ আফ্রিকা জিতেছে। এর আগের ম্যাচও নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচে বলেছিলাম নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ডে জিতেছে। মোটামুটি এখন পর্যন্ত যত প্রেডিকশন করছে সবগুলো প্রেডিকশনে বেটা বলে মিলছে। এবারের প্রেডিকশনও মিলবে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচে নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড জিতবে। ওকে, মানে লিটারালি কেন এমনটা বলতেছি যে নিউজিল্যান্ড জিতবে ভাই, একদম ধরে ধরে যদি বলি, প্রথম ওপেনিং এর কথা যদি বলি, ওদের ওপেনিং এ কারা করে? ওদের ওপেনিং করে উইল ইয়াং, ডেভিন কনওয়ে। রাচেন রবীন্দ্রকে লাস্ট ম্যাচে ওরা খেলাই নেই। নেক্সট ম্যাচে খেলাবে কিনা আমি জানি না। যদি খেলে তাহলে হয়তো ওপেনিং কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। আমাদের ওপেনিং কারা করে? তানজিদ তামিম আর সৌম্য সরকার। সৌম্য সরকার, এ তো শূন্য সরকার, এ তো পেলেন না, এ তো দেলোয়ার। হ্যাঁ, সিরিয়াসলি পেলওয়ার মানে কোনো প্লেয়ারই নেই, একটা দেলোয়ার। কিসের ক্রিকেটার সে? কিসের ওপেনার ব্যাটসম্যান? সে কয়েক আলোকবর্ষ পর পর একটা সেঞ্চুরি করে, আর কয়েক কোটি বছর পর পর একটা 50 করে। এ প্লেয়ার কেমনে মনে হয় আপনার? এ প্লেয়ার এ প্লেয়ার তানজিদ তামিম, মানে জুনিয়র তামিম, এও ভাই দেলোয়ারে। আমি পার্সোনালি মনে করি এও দেলোয়ার। আপনার মনে হবে স্ট্রাইক রেট কিছুটা ভালো, স্টার স্ট্রাইক রেট ভালো, আপনি কি করবেন? স্ট্রাইক রেট যেমন হোক, স্টার্ট পেলেও তো স্টার্ট রেট 50 মানে সেঞ্চুরি করবে এই লেভেলের প্লেয়ার না। আমি জানি না নেক্সট ম্যাচে করতে পারবে কিনা, ব্যাটিং পিচ করা উচিত, বাট এই লেভেলে প্লেয়ার না। দেখা গেছে একটা স্টার্ট পেলো, স্টার্টে কিছুটা রান পেলো, রানটা সর্বোচ্চ গেলে 50 বা 50 প্লাস কিছুটা রান হবে, তারপরে সে আর নাই, ফিল্ডে নাই, প্লেয়ার গেছে গা। এটাই হয় ওপেনার ব্যাটসম্যানের নমুনা। আর ওদের উইলিয়ান 50 বলে 50 কিভাবে সেঞ্চুরি করতে পারে এটা জানে। ডেভিন কনওয়ে কিভাবে 50-তে সেঞ্চুরি, 150, 200-র কাছাকাছিও যদি নেওয়ার মতো ক্যাপাবিলিটির ব্যাটসম্যান বলি, ডেভিন কনওয়ে বর্তমান ওয়ানডেতে ঠিক সেই মানের একজন ব্যাটসম্যান। তো প্লেয়ার আর দেলোয়ারের ভিতরে আমাদের প্লেয়ার বেসিকে দেলোয়ার, আর তার প্লেয়ার ওয়ান্ডার ফরমেশনে আসে, মানে নাম্বার 3 পজিশন। ওদের নাম্বার 3 পজিশনে কে খেলবে? ওদের নাম্বার 3 পজিশনে খেলে কেন উইলিয়ামসন। ওরে প্লেয়ার, ওরে প্লেয়ার, ওরে প্লেয়ার। আর আমাদের লর্ড শান্ত, ওরফে শান্ত দাদা। আর বাবা কি একটা নাটক করছে। প্রেস ব্রিফিং এ বলে গেছে আমরা চ্যাম্পিয়ন্স অর্জনেই যাচ্ছি, চ্যাম্পিয়ন্স অর্জনেই খেলতেছি। 12টা খেলতেছে আমাদের, ম্যাচেস খারাপ করে। সে কি খেলছে, কি কি খেলে সে? সে এই খেলা খেলে সে ন্যাশনাল টিমে টিকে, মানে এরা কোন লবিং এ ন্যাশনাল টিমে টিকে? আমি তো এটাই বুঝি না। এরা খেলে ন্যাশনাল টিম, এ কবে কি কোন লিগের খেলায় কোন কি খেলায় সে ভালো খেলছে? কবে না কবে সেই আন্ডার 19 হয়েছিল, সে আমলে দুটা না একটা সেঞ্চুরি করছিল, এই লেভেলের হিস্টোরি দিয়ে এত বছর যাবত ন্যাশনাল টিমে খেলতেছে। এই ন্যাশনাল টিমে যদি শান্তরা খেলানোর প্রয়োজন হয়, ন্যাশনাল টিমে শান্তরা সর্বোচ্চ করে শুধু টেস্ট ম্যাচ খেলানো যেতে পারে, আর কোনো কিছু না। ওয়ানডে T20 তো নাই, আবার সে নাকি দলের ক্যাপ্টেন। চোদ্দ ভাবছিলাম লিপু দাদা একটু ভালো চিন্তা ভাবনা করে দলটা দিতে পারবে। সেও ওই নানু দাদের মতোই এক বলের গরিব, সব কোনো ব্রেন নেই, কিছু নেই। ওকে, নেক্সট যদি আসে নাম্বার 3-এর তো শেষ, নাম্বার 4-এ যদি আসে, নাম্বার 4-এ যদি আসে, আমাদের নাম্বার 4-এ কে খেলে? তাওহিদ হৃদয়। ছেলেটা মোটামুটি বর্তমান ফর্মে আছে, লাস্ট ম্যাচেও মোটামুটি একটা সেঞ্চুরি করছে। দেখা যাক পরের ম্যাচে সে আসলে দলে খেলতে পারে কিনা, এটা আমার একটা বড় টেনশন আছে, যে পরিমাণ ইনজুরি হয়েছে। যদিও ছেলেটা গতকাল বললো, দেখলাম যে কোনো একটা নিউজে, যে সে কষ্ট করে হলেও খেলবে এবং একটা সেঞ্চুরির জন্যই খেলবে। ভাই ডেডিকেশন দেখছেন ছেলেটার? পাতে মরে তেলে গেছে একটা প্লেয়ার, কিন্তু তার ডেডিকেশন আছে, মানে ম্যাচ জিতাবে এই ধরনের ডেডিকেশন নিয়ে খেলে। আর শান্ত ডাগোটে গিয়ে থেকে এ হাসে ব্যাটকায়, নন সেন্স কোনখানে ক্রিকেটার সে।
টাইলে ক্রিকেট খেলতে এসে বসে গেছে যতগুলো মেজাজ খারাপ। ওদের নাম্বার 4-এ কে খেলে? কমলা থাম, উইকেট কিপার ব্যাটসম্যান, আবার দলের অধিনায়ক। এই ছেলেটা এমনিতে তো লাস্ট ম্যাচ একটা সেঞ্চুরি করছে। মানে আমার দেখা নিউজিল্যান্ডের যে কয়েকজন প্লেয়ার বাংলাদেশের জন্য বরাবরই একটা টাফ ব্যাটসম্যান হিসেবে, বা বাংলাদেশের মোটামুটি 12টা বাজানোর জন্য যে কয়েকটা প্লেয়ার থাকে তার ভিতরে টম লাথম একজন। কেন উইলিয়ামসন বাংলাদেশের সাথে ভালো খেলুক আর না খেলুক, টম লাথম বাংলাদেশের সাথে ভালো খেলে। অতীত হিস্ট্রি একটু ঘাইটা দিয়ে আসেন, দেখবেন এই অবস্থায়। জানি না কালকে এর কেমনে ফেস করবো, বাট ন্যাচারালি এমনটাই হয়। নাম্বার 5 পজিশনে যদি আসে আমাদের মুশফিকুর রহিম, এ ভাই তোর কি হয়েছে আমি জানি না। অথবা নাম্বার 5-এ যদি খেলে তাহলে হয়তো বা আমাদের মিরাজও খেলতে পারে। মানে কালকের ম্যাচে হয়তো বা লাস্ট ম্যাচে মনে হয় মিরাজ নাম্বার 4-এ খেলছিল, তাহিদ মনে হয় নাম্বার 5-এ খেলছিল। বাস আমি নিশ্চিত আগে হোক বা পরে ব্যাটিং করা হোক, সম্ভবত কালকে একটু পজিশনটা চেঞ্জ হলেও হতে পারে। আমি যদি মিরাজের কথাই আসি, মিরাজ নাম্বার 4-5-এ প্লেয়ার এনে ভাই এরে আপনি মেকশিফট ওপেনার হিসেবে বা উপরে ব্যাটিং করার জন্য প্রথম দিকে, মানে বছরে কয়েক বেলা হুট করে সারপ্রাইজ ম্যাচিং করার জন্য আপনি এরকম করতে পারেন। বাট রেগুলার আপনি যদি মনে করেন ওয়ানডেতে নাম্বার 5 খেলার জন্য মিরাজ এখনো ওই লেভেলের প্লেয়ার হয়ে গেছে, তাহলে সেটা মিরপুরের মাঠে, চিটাগাংয়ের মাঠে, সিলেটের মাঠে তারে কয়েকবার ট্রেনিং দেওয়ার পরে তারপর সেই ডিসিশন আপনি নিতে পারবেন। হুট করে বলেন কোনো কিছু নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে নাম্বার 4 বা নাম্বার 5 তারা খেলতে দিতেছেন এবং আপনারা আশা করতেছেন সে একটা সেঞ্চুরি করে চলে আসবে। এ সাকিব না ভাই, এ মিরাজ। আমি এর কোনো প্রেশার দিতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি এর কাছ থেকে একটা 50 পান সেটা ভালো কথা, কিন্তু আপনি মিরাজ থেকে একটা সেঞ্চুরি আশাই করবেন, মিরাজ আপনাকে প্রতিদিন এসে একটা সেঞ্চুরি করে দিবে, এই মানে প্লেয়ার মিরাজ এখনো হয় নাই। আর মিরাজের পরে যদি মুশফিক খেলে আমার তো এটা বর্তমানে পছন্দই না। ইন্ডিয়াতে বিরাট কোহলির পজিশন কোথায়? নাম্বার 3-তে। কেন? কারণ বিরাট কোহলি ইন্ডিয়াতে রান মেশিন, বাংলাদেশের রান মেশিন তো মুশফিক। আপনি কেন মুশফিককে শেষের দিকে খেলাবেন? এই চন্ডিকা হাতুড়ি সিং এর মতো কোচেরা সেই ধরনের আউলফুল কাজ করছিল, বর্তমানে এই কাজটা করতেছে। মানে তারা ভাবতেছে যে উপরের জুনিয়র প্লেয়াররা তারা ভালো একটা নক দিলে সিনিয়ররা পরবর্তীতে সেই ম্যাচটা সামনে আগে নিয়ে যাবে। এভাবে কাজই হয় না ভাই, এটি ফাও কথা, এটি আধেরে চিন্তা। জুনিয়র প্লেয়াররা ভালো খেলবে এবং সিনিয়ররা সেই ম্যাচটা আগে নিয়ে যাবে। জুনিয়র প্লেয়াররা কয় ম্যাচ ভালো খেলে? সৌম্যর কথা বলে আসলাম, শান্তের কথা বলে আসলাম, এটা কয় ম্যাচ ভালো খেলে? প্রতিবার সিনিয়রদের উপর একটা প্রেশার পড়ে, উল্টো তো সামনের দিকে উইকেট গুলো চলে যায়। এর চাইতে ভালো আপনার যেটা দলের রান মেশিন সেটাকে সামনে খেলেন, মুশফিকের নাম্বার 3 বা নাম্বার 4-এ রেগুলার খেলেন, বাকিদেরকে পরে খেলেন। আজ এই দর্শক খেলা পারে না, মেলা পারে না, এদেরকে সামনে দিয়ে বসে দিছে। আর যে মোটামুটি ক্যাপেবল হওয়ার কথা তার পেছনে দিতেছে, উল্টা তো তার ফর্মটা নষ্ট করতেছে। নাম্বার 6 পজিশন যদিও জাকির খেলছে, বাট আমার মনে হইতেছে যদি রিয়াদ নেক্সট ম্যাচে খেলে তাহলে হয়তো রিয়াদকে নাম্বার 6 খেলানো উচিত বা খেলানো যাবে, উচিত। আমি তো বলবো পারলে আরো উপরে খেলানো উচিত রিয়াদকে, কারণ ওয়ানডেতে রিয়াদ বড় আসরের জন্য বড় প্লেয়ার। ওদের নাম্বার 6-এর সাথে আমাদের নাম্বার 6-এর এমনিতে একটা দুর্বলতা পজিশন আছে, তারপরে দেখা যাক কি হয়। ওদের নাম্বার 7-এ সম্ভবত গ্লেন ফিলিপস খেলবে। হোয়াট এ ব্যাটসম্যান ম্যান! শেষ মুহূর্তে এসে 200 স্ট্রাইক রেট বা 250 স্ট্রাইক রেটও যদি ব্যাটিং এর প্রয়োজন হয়, সেটা আগে ব্যাটিং করে কতবার রান চেস করুক, গ্লেন ফিলিপস সেটা করার জন্য একেবারেই প্রপার একটা পারফেক্ট ব্যাটসম্যান। আমাদেরকে খেলবে জাকের আলী অনেক। জাকের ফার্স্ট ইনিংসে এসে যদি লং টাইম সুযোগ পায় তাহলে একটা 50 করলেও করতে পারে। আর যেহেতু কালকে আমি আশা করি রুলের পিচটা ব্যাটিং পিচই হবে, একটু ফাস্ট বলগুলো যদি একটু ঠিকঠাক মতো দেখতে পারে রান পাওয়া উচিত। বাট সেকেন্ড ইনিংসে যদি জাকের ব্যাটিং করে তাহলে মনে হয় না খুব বেশি ইফেক্টিভ ওয়েতে ম্যাচ জিতিয়ে আসবে ওই লেভেলের ব্যাটসম্যান জাকের এখনো হয়েছে। দেখা যাক কি হয়। এবার আসি টচটা আসলে ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট না যে বাংলাদেশ জিতবে, এই কারণে ইম্পর্টেন্ট যে বাংলাদেশ কত ব্যবধানে, মানে কত কম ব্যবধানে হারতে পারে। ফার্স্ট অফ অল টচ যদি যেই জিতুক ব্যাটিং এ যদি আগে নিজের থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন কালকে 300+ রান বাংলাদেশ টার্গেট ফেস করতে হবে। আর যদি বাংলাদেশ আগে ব্যাটিং পায় তাহলে 300 নিচেই টার্গেট দেবে, এটা নিশ্চিত। 260-70 যদি যায় আর কি, 300+ রান টার্গেট বাংলাদেশ দিবে, এটা আমি কেন যেন ভরসা করতে পারতেছি না। আর যদি ভুল ক্রমে দেয়ও তাহলে বুঝতে হবে ওই পিচ এত ফ্ল্যাট পিচ এবং এত ভালো পিচ, ওই পিচে যে মন দিতে মানে আপনি যদি ব্যাট নিয়ে যান আপনিও সেঞ্চুরি করতে পারবেন।
দেখেন না লাহোরের পিচে কি হইলো, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে 350 রানের ম্যাচ অস্ট্রেলিয়া জিতে গেছে, যেখানে জর্জ ইংলিশ জীবনও সেঞ্চুরি করছে না, সে এই টিমে এসে সেঞ্চুরি করে ম্যাচ জিতে পারে। সো আপনি বুঝেন যে পিচের কন্ডিশন কতটা ভালো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে। এই ব্যাটিং ফ্রেন্ডলি পিচে যদি বাংলাদেশ 90-300 করেও, এক্ষেত্রে বোলিং গুলো যে অনেক বেশি ক্রুশাল হওয়া উচিত তাতে কোনো সন্দেহ নেই। বোলিং থেকে যদি আরো মনে করি, ওদের পেস গুলো তো যতই খুব ভালো। আমাদের পেস নিয়ে যদি আমি একটু কথা বলি, সম্ভবত নেক্সট ম্যাচে নাহিদ রানা খেলতে পারে, খেলা উচিত। যদি ফাস্ট বোলিং পিচ হয় তাহলে স্পিড এবং বাউন্স যেটা কাজে লাগানোর জন্য নাহিদ রানাকে ব্যবহার করা যেতে পারে। আরে কত কথা বলতেছি, যা কিছুই বলি না কেন, বাংলাদেশ এই ম্যাচ হারবে, বাংলাদেশ এই ম্যাচ হারবে, বাংলাদেশ এই ম্যাচ হারবে। শান্ত দাদা চলে আসো, চলে আসো, এটার পর আর একটা ম্যাচে তো খেলে দাদা চলে আসো, তোমার এতে দাদা বাংলাদেশ ক্যাপ্টেন্সি হবে না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।